গোটা ডিসেম্বর জুড়েই বাঙালি মজে থাকে ক্রিসমাসকে নিয়ে। তাই সেই ক্রিসমাস আবহে গা ভাসিয়ে চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই কলকাতার একদম বুকের উপর অবস্থিত প্রায় অখ্যাত এই চার্চে, যেখানে সেন্ট পলস চার্চকে নিয়ে বাঙালির মাতামাতির কোনো শেষ নেই। সেখানে এই সেন্ট জোনস চার্চ পড়ে থাকে প্রায় দুয়োরানির মতো। যদি মেট্রোয় আসেন তাহলে যে কোনো স্টেশন থেকে মেট্রোয় চড়ে নেমে পড়ুন মহাকরণ স্টেশনে। তারপরে এগিয়ে আসুন ডালহৌসি স্কোয়ারের দিকে। সেখানেই আপনার বাঁহাতে পড়বে সেন্ট জনস চার্চ। যদি বাসে আসেন তাহলে চলে আসুন বিবিধিবাগ বাস স্টপে। সেখান থেকেও আপনাকে চলে আসতে হবে ডালহৌসি স্কোয়ারের দিকে। এখানে ঢুকতে গেলে আপনাকে মাত্র 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। আর চার্চ খোলা থাকে মোটামুটি সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। ব্রিটিশরা ভারতে এসে প্রথম তৈরি করেছিল দুটো জিনিস, একটা হচ্ছে ওল্ড ফোর্ট উইলিয়াম আর একটা সেন্ট অ্যানস চার্চ, যে দুটোর কোনোটারই কিন্তু এখন আর অস্তিত্ব নেই। কেন সেন্ট অ্যানসের অস্তিত্ব নেই সেটাই কিন্তু এই চার্চটা তৈরি হওয়ার পিছনে মূল রহস্য। 1757 সালে সিরাজউদ্দৌলা আক্রমণ করেছিল কলকাতাকে, মানে ওল্ড ফোর্ট উইলিয়াম দুর্গকে। যেহেতু সেন্ট অ্যানস ছিল ওল্ড ফোর্ট উইলিয়ামের একদম অপোজিটে, সেই জন্য দুপক্ষে লড়াই হয়েছিল সেখান থেকে, এবং দুটোই কিন্তু সেই সময় পুরো ধ্বংস হয়ে যায়। তারপরে যথারীতি সিরাজউদ্দৌলা হেরে যান যুদ্ধে, এবং ব্রিটিশরা সমগ্র বাংলার এবং বিহার উড়িষ্যার দখল নেন। তো বাংলা, বিহার, উড়িষ্যার দখল নেওয়ার পরে ব্রিটিশরা এখানে চলে এলো, অনেক ব্রিটিশ আসছে। তো তাদের প্রার্থনা করার জন্য একটা গির্জার দরকার হয়ে পড়লো। তারা তখন সবাই মিলে ঠিক করলো যে একটা গির্জা বানানো হোক, আর সেটা তারা তৈরি করলেন সেন্ট জোনস গির্জা, আজকে আমরা যেখানে এসেছি। সেন্ট জোনস গির্জার ভিতরে অনেকগুলো মনুমেন্ট কিন্তু রয়েছে। প্রথমেই চলুন দেখে নিই লর্ড ব্রেবোর্নের টুম্ব। মাইকেল হারবার্ট রুডলফ ন্যাজবুল, যিনি পরিচিত ছিলেন লর্ড ব্রেবোর্ন নামে, বাংলার গভর্নর পদে ছিলেন 1937 থেকে 1939 সাল পর্যন্ত। তবে তার থেকে অনেক বেশি বিখ্যাত ছিলেন তার স্ত্রী লেডি ব্রেবোর্ন, ডোরিন ন্যাজবুল। লেডি ব্রেবোর্নের নামে তৈরি হয়েছিল ব্রেবোর্ন কলেজ। সেই সময় বেথুন কলেজে ছিল মূলত হিন্দু মেয়েদের আধিপত্য, আর সেই বেথুন কলেজেরই প্রতিদ্বন্দ্বী হয়ে তৈরি হয়েছিল ব্রেবোর্ন কলেজ, যেখানে প্রাধান্য ছিল মুসলিম মেয়েদের। জোব চার্নকের সমাধির দিকে যাওয়ার সময়ই আপনার চোখে পড়বে অ্যাডমিরাল ওয়াটসনের জন্য তৈরি হওয়া একটি সুন্দর সৌধ। অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বেই ইংরেজ সেনা ম্যাড্রাস থেকে এসেছিল কলকাতায়। সিরাজউদ্দৌলার সেনাপতি মানিকচাঁদকে হারিয়ে তার নেতৃত্বেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল নিয়েছিল কলকাতার। পাশেই দেখে নিন মিসেস ফ্রান্সিস জনসনের কবরটি। তিনি পরিচিত ছিলেন বেগম ফ্রান্সিস জনসন নামেও। জন্ম আজ থেকে ঠিক 300 বছর আগে 1725 সালে। 87 বছর বয়সে মারা যাওয়ার ফলে সেই সময়ের সবথেকে দীর্ঘজীবী ব্রিটিশের খেতাবটাও তার ঝুলিতেই আছে। এরপরেই চলে আসুন সেন্ট জোনস চার্চের সবথেকে বিখ্যাত সৌধটিকে ঘুরে দেখতে। সেটি হলো নান আদার দ্যান জোব চার্নকের সমাধি। তার সমাধিকে ঘিরে এখনও রয়েছে ওল্ড বেরিয়াল গ্রাউন্ড থেকে তুলে আনা বেশ কিছু সমাধির ফলক। সমাধিগুলো এখন আর না থাকলেও তাদের ফলকগুলো কিন্তু আপনারা এখনও এখানে দেখতে পাবেন। জোব চার্নকের সাথে আমাদের প্রথম পরিচয় ঘটে ইতিহাস বইয়ের পাতায় কলকাতার জনক হিসাবে, যদিও পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট তার থেকে সেই তকমা কিন্তু কেড়ে নিয়েছিল। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে 1630 সালে জন্ম জোব চার্নকের। পরে 1658 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যোগদান করে চলে আসেন কলকাতায়। এই কলকাতাতেই 1692-তে মৃত্যু হয়েছিল জোব চার্নকের। তার কিছু বছর পরে 1695-তে ওর জামাই চার্লস আয়ার তৈরি করেন এই সৌধটি। অক্টাগোনাল মুরিশ স্টাইলে তৈরি এই সৌধটির জন্য পাথর আনা হয়েছিল সুদূর চেন্নাইয়ের পাল্লাভারাম থেকে। যদি একটু ভালো করে দেখেন, ওনার পুরো সৌধতেই ইন্দো ইসলামিক ইনফ্লুয়েন্স আপনি খুব সহজেই বুঝতে পারবেন।
পুরনো কলকাতার ম্যাপে ফোর্ট উইলিয়াম থেকে যদি আপনি ক্রমশ ডান দিকে সরে আসতে থাকেন, দেখতে পাবেন পাউডার ম্যাগাজিন লেখা একটা জায়গার কথা। এই জায়গাতেই তৈরি হয়েছে আজকের সেন্ট জনস চার্চ। 1757 পলাশির যুদ্ধে ব্রিটিশরা জিতে গেলেও সেই যে আগের বছরে সেন্ট অ্যানস চার্চটা সিরাজ ভেঙে দিয়েছিলেন, সেটাকে আর নতুন করে ব্রিটিশাররা তৈরি করেননি। কলকাতাতেই পর্তুগিজদের একটা চার্চ দখল করে তারা নিজেদের কাজকারবার চালিয়ে যাচ্ছিলেন। তবে যাই হোক, মোটামুটি 1784 সাল নাগাদ ব্রিটিশাররাও অনুভব করেন যে নিজস্ব একটা চার্চ তাদেরও দরকার। সেই সময় উইলিয়াম জনসনের নেতৃত্বে তৈরি হয়েছিল এই সেন্ট জনস চার্চ। সেই পাউডার ম্যাগাজিনের জমি যেহেতু ছিল রাজা নবকৃষ্ণের হাতে, তিনি শোনা যায় দান করেছিলেন, বা কেউ কেউ বলে বিক্রি করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। সেই সময় হুজুরিমল আর উমিচাঁদ মিলে প্রায় 30,000 টাকা তুলে দিয়েছিলেন উইলিয়াম জনসনের হাতে এই চার্চটাকে তৈরি করার জন্যে। তারপরে ওয়ারেন হেস্টিংস স্বয়ং এই চার্চের প্রথম ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেন। মেঝেতে দেখুন কি সুন্দর ব্লুইশ গ্রে মার্বেলের কাজ। দেখে হয়তো আপনার মনে হচ্ছে, বাহ, কি অসাধারণ ইটালিয়ান মার্বেল এগুলো। তাহলে কিন্তু আপনি একেবারে ভুল ভাবছেন। এখানে আপনাকে একটা আরও বড় চুরির কথা বলি। 1575 মুঘলরা যখন ভারতে ঢোকে, তখন বাংলার নবাব ছিলেন দাউদ খান করানি। তবে মুঘলদের কাছে তিনি হেরে যান। সেই সময় বাংলার রাজধানী ছিল গৌড়ে। তো গৌড় থেকে দাউদ খান মোটামুটি পাত্তাড়ি গুটিয়ে চলে যান ঢাকাতে। গৌড় পড়ে থাকে সকলের চোখের আড়ালে। পলাশির যুদ্ধের পরে ক্যাপ্টেন অ্যাডামস নামের একজন ব্রিটিশার চলে যান সেই গৌড়ে। সেখানে গিয়ে তিনি দেখেন হুসেন শাহের কবরে বড় বড় দারুণ দারুণ সব ব্লুইশ ব্ল্যাকিশ কালারের মার্বেলের ব্যবহার করা হয়েছে। ওনার তো দেখেই মনে হয়, বাহ, এই তো চুরি করার একটা আদর্শ জায়গা। উনি নেমে পড়েন ছেনি হাতুড়ি নিয়ে। সেই কবর থেকে সমস্ত পাথর খুবলে টুবলে এনে উনি চলে আসেন কলকাতায়। সেখানে আসার পরে সেগুলোকে মোটামুটি প্রিসাইজভাবে কেটে পেতে ফেলা হয় সেন্ট জোনস চার্চের মেঝেতে। মানে চুরি করাটা ব্রিটিশদের প্রথম থেকেই বেশ ভালো রকমই আয়ত্তে ছিল। যাকে চার্চে ঘুরতে এসে আর নয় ব্রিটিশারদের খুব বেশি গালমন্দ নাই করলাম। এবারে চার্চের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। যেহেতু সেন্ট জনস চার্চ একটা ভীষণ পুরনো চার্চ, এখানে কিন্তু প্রচুর মেমোরিয়াল প্লাক আপনারা দেখতে পাবেন। প্রথম বিশ্বযুদ্ধে যেসব সৈনিকরা প্রাণ হারিয়েছিলেন, বা পরবর্তীকালেও বিভিন্ন সময় যেসব সৈনিকরা দেশের জন্য প্রাণ দেন, তাদের অনেক মেমোরিয়াল প্লাক তাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা এখানে তৈরি করেছিলেন। তাদের মধ্যে আমার মনে হলো সবথেকে সুন্দর হচ্ছে আলেকজান্ডার কলভিনের জন্য তৈরি এই মেমোরিয়াল প্লাকটা। এনার কবর রয়েছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। মার্বেলের উপরেও কাপড়ের প্রত্যেকটি ভাঁজ, এমনকি মেয়েটি যে মাদুরের উপরে বসে আছে তারও প্রত্যেকটা বুনন আপনি এখানে বুঝতে পারবেন। এখানে দেখে নিন প্রায় রোমান স্টাইলে তৈরি মাইকেল চিজের এই বিখ্যাত ফলকটিও। উনি ছিলেন সেই সময়কারের একজন বেশ বড়সড় মাপের ডাক্তার, তবে দান ধ্যানও তিনি করতেন মুক্ত হস্তে। এরপরেই দেখে নিন জেমস প্যাটেলের জন্য তৈরি এই আপাত সাদামাটা মেমোরিয়াল প্লাকটা। জেমস প্যাটেল ছিলেন বিখ্যাত হিস্টোরিয়ান উইলিয়াম ডালরিম্পেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। উনি চেয়েছিলেন মারা যাওয়ার পরে ওনাকে যেন শায়িত করা হয় লন্ডনে, কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? জাহাজডুবির ফলে জেমস প্যাটেলের সাথে তার স্ত্রীরও সলিল সমাধি ঘটে আমাদের এই কলকাতারই হুগলি নদীতে। উইলিয়াম ডালরিম্পেলের সাথে শুধু জেমস প্যাটেল নন, জড়িত আছেন আরও একজন। তার নাম জেমস অ্যাকিলিস কির্কপ্যাট্রিক, যাকে নিয়ে তিনি লিখেছিলেন তার বিখ্যাত বই দ্য হোয়াইট মুঘল। এই জেমস অ্যাকিলিস কির্কপ্যাট্রিক চলে আসেন কলকাতায়, তারপরে চলে গেছিলেন হায়দ্রাবাদের নিজামের দরবারে। সেখানে একজন হায়দ্রাবাদেরই প্রেমে পড়ে তিনি বিয়ে করেন। তবে তার হাবভাব হয়ে গেছিল প্রায় ইন্ডিয়ানদের মতো। তিনি হুকো খেতেন, পান চিবোতেন, তার নিজস্ব একটা জেনানাখানা। তাই বলা যেতে পারে এই জেমস অ্যাকিলিস মহাশয় ব্রিটিশার হলেও আদতে আদতে তিনি প্রায় ভারতীয়ই হয়ে পড়েছিলেন।
জেমসের কবর ছিল নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রিতে, কিন্তু কালের নিয়মে সেই কবরস্থান বা কবর কোনোটাই আজকে আর নেই। চার্চের দেওয়ালে দেখে নিন জার্মান পেইন্টার জোহান জোফানির আঁকা লাস্ট সাপারের একটি রেপ্লিকা। এই ছবির জন্য মডেল হয়েছিলেন কলকাতারই বিশেষ সব হোমরা চোমরা লোকেরা। জুডাসের চরিত্রটি আঁকা হয়েছিল উইলিয়াম টুলো নামের একজন ভদ্রলোককে দেখে, যিনি নিজে ছিলেন একজন অকশনিয়ার। যদিও তার মোটেই ধারণা ছিল না যে তিনি কার চরিত্রের জন্য মডেল হয়েছেন। জানতে পারার পরে তিনি খুব একটা খুশি হয়েছিলেন বলে আমার মনে হয় না। ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে গোটা চার্চই এখন দারুণভাবে সাজানো। আপনারা যদি এই সময় চলে যান তাহলে ঘুরে দেখতে দারুণ লাগবে। চার্চের ভিতরে রয়েছে প্রার্থনা করার জন্য বেঞ্চও। আপনারা চাইলেই কিন্তু এখানে বসে প্রার্থনাও করতে পারবেন। এছাড়াও যদি সন্ধেবেলার দিকে যান তাহলে ঝাড়বাতিগুলো জ্বলে উঠবে, তখন কিন্তু চার্চের ভিতরের শোভাটা আলাদা রকমেরই হবে। 20 বর্গা আর 10টা বিরাট বিরাট ডোরিক থাম বহন করছে চার্চের এই পুরো ওয়েটটাকে। চার্চে ঢোকার একদম সামনে দেখে নিন এই দারুণ ডেকোরেটিভ মেমোরিয়াল প্লাকটা। একধারে রয়েছে এই রকম ইংরেজ সৈন্য আর ভারতীয় সৈন্যদের যুদ্ধের দৃশ্য। তাতে 3 জন সেনা নিহত হয়েছিলেন, চার্লস লিওনেল শাওয়ার্স, হামফ্রি ব্যাগট আর উইলসন ব্রাউটন। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল প্লাকটা তৈরি হয়। সেন্ট জনস চার্চের সবথেকে সুন্দর সমাধিস্থলটি যদি আপনি দেখতে চান, সেটা অবশ্যই লেডি ক্যানিংয়ের সমাধি। জন্ম 1817। 1835 সালে সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস নামক লন্ডনের এক চার্চে তার বিয়ে হয়েছিল লর্ড ক্যানিংয়ের সাথে। কি অদ্ভুত সমাপতন লক্ষ্য করুন। যে চার্চের অনুকরণে সেন্ট জোনস চার্চ বানানো, সেই চার্চেরই আসলটিতে বিয়ে করেছিলেন ওরা দুজনে। যখন 1856 সালে লর্ড ক্যানিং ভারতবর্ষে আসেন প্রথম ভাইসরয় হিসেবে, স্বভাবতই লেডি ক্যানিং হন ভারতের প্রথম ভিসেরিন। কলকাতার থেকে হুগলি নদীর পাশের ব্যারাকপুরে থাকতেই বেশি পছন্দ করতেন লেডি ক্যানিং। 1861 সালে ম্যালেরিয়ায় ভুগে যখন ওনার মৃত্যু হয়, তখন সেই ব্যারাকপুরেই ওকে সমাধিস্থ করা হয়। 1913 সালে আলাদা করে এই সমাধিটি তৈরি করা হয়েছিল সেন্ট জনস চার্চে, যদিও দেহাবশেষ কিন্তু রয়েছে সেই ব্যারাকপুরেই। বাংলার ইতিহাসের কালো অধ্যায় বা নবাব সিরাজউদ্দৌলা আদতে কতটা নিষ্ঠুর ছিলেন তার পরিচয় দিতেই কিন্তু একসময় আমাদের হিস্ট্রি বইগুলোতে পড়ানো হতো এই অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডির কথা। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে 146 জন ব্রিটিশ সৈনিককে গ্রেপ্তার করে ফেলেন। ফোর্ট উইলিয়ামেরই একটা ছোট্ট আলো বাতাসহীন ঘরে সারা রাত তাদেরকে বন্দি করে রাখার হুকুম দেন। পরদিন সকালে দরজা খুলে দেখা যায় বেঁচে আছে মাত্র 23 জন। সেখান থেকে শুরু হয় অন্ধকূপ হত্যার কথা। এই যেসব সৈনিকরা মারা যায় তাদের জন্যে হলওয়েল একটা মনুমেন্ট তৈরি করেছিলেন, যার অস্তিত্ব খোদ ব্রিটিশরাই কোনোদিনও খুঁজে পায়নি। পরবর্তীকালে লর্ড কার্জন যখন ভাইসরয় হয় 1901 সালে আবার একটা মনুমেন্ট তিনি তৈরি করেছিলেন। তবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সেই মনুমেন্টকেও স্থানান্তরিত করতে হয়। এখন যেটি রয়েছে এই সেন্ট জনস চার্চের চত্বরের ভিতরে, 49 ফুট উঁচু এই ওবেলিস্কটি সেই সব অন্ধকূপ হত্যায় মৃত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি। সেন্ট জোনস চার্চ চত্বরের ভিতরেই দেখে নিন দ্বিতীয় রোহিলা যুদ্ধে শহীদ হওয়া ব্রিটিশ সৈনিকদের জন্য তৈরি এই সৌধটি। রোহিলারা জাতিতে ছিল পাশতুন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে রোহিলাদের দ্বিতীয়বার যুদ্ধ শুরু হয়েছিল 1800 শতাব্দীর শেষের দিকে। 25,000 রোহিলা এই যুদ্ধে প্রাণ হারান। অগুন্তি ব্রিটিশ সৈনিকও নিহত হন। সেই সব সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছিল হেমিস্ফেরিক্যাল ডোম আর 12টি ডোরিক পিলার দিয়ে তৈরি এই সৌধটি। আশা করি পুরনো কলকাতার হারিয়ে যাওয়া সময়ের উপরের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাদেরকে বলবেন কেমন লাগলো। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।